আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায় বৃত্তের একটি সৃজনশীল, যেটা এসেছিল যশোর বোর্ড 2024 সালে। আমরা যদি এই সৃজনশীলটা দেখি, এখানে আমাদের একটা চিত্র দেওয়া আছে। এই যে চিত্র দেওয়া আছে আর বলা আছে চিত্রে ও কিউ হচ্ছে স্পর্শক আর সি কিউ হচ্ছে একটা ব্যাসার্ধ, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। যাই হোক, সেটা নিয়ে আমরা আলোচনা একটু পরে করি। তার আগে এখানে বলা হচ্ছে সিকিউ 3.5 সেন্টিমিটার। সিকিউ বলতে এই যে এই বাহুটা, আর প্রশ্নে উদ্দীপকে বলে দিছে সিকিউ হচ্ছে ব্যাসার্ধ। তো ব্যাসার্ধের মান বলে দিছে 3.5 সেন্টিমিটার। এখন বলতেছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। তো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করা খুবই সহজ। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। আরটা কি? আর এর মান হচ্ছে আমাদের ওই যে বৃত্তের ব্যাসার্ধ যেটা সেটা। তো এখানে বৃত্তের ব্যাসার্ধ তো সিকিউ। সিকিউ এই যে বৃত্তের ব্যাসার্ধ বলাই আছে, আর সিকিউর মানও দেওয়া আছে কত? 3.5। তার মানে বৃত্তের ব্যাসার্ধ আর এর মান 3.5। আচ্ছা, এখন বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। পায়ের মান বসাই দিব আমরা 3.1416, আর এর মান তো ওই যে ব্যাসার্ধ যেটা দেওয়া ছিল 3.5 সেটা, তার উপর স্কয়ার হবে। এখন এটাকে ক্যালকুলেট করলে 38.4846 হয়, এত বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফলের একক বর্গ সেন্টিমিটার হয়, এটাকে সিএম স্কয়ার লেখা যায়। তো এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্ন ছিল। আশা করি বুঝতে পেরেছো। এবার আসো খ নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে প্রমাণ করো যে আরসিএস সমান 2 ইন্টু আরপিএস। আচ্ছা, এই প্রশ্নে কনফিউশন থাকতে পারে তোমার। দেখো চিত্রটা নিয়ে আর কি, অনেকে চিত্র আঁকতে গিয়ে ঝামেলায় পড়ে। দেখো, প্রমাণ করতে বলছে যে আরসিএস মানে আর এর সাথে সি যোগ করে এস যোগ করলে এইখানে যে কোণটা হবে, এই আরসিএস সমান 2 আরপিএস। এই আর এর সাথে পি যোগ করে এস যোগ করলে এখানে যে কোণটা হবে সেটা। তো আরসিএস সমান 2 ইন্টু আরপিএস। তো আমাদের এইটার ক্ষেত্রে এই এই জিনিসটা প্রমাণ করার ক্ষেত্রে নিচের এই দাগের প্রয়োজন হবে না, এই সি কিউ এ লম্বের প্রয়োজন হবে না। জাস্ট এইখানে যে লাল অংশটা দেখতে পাচ্ছ আর এই যে যে বৃত্তটা আছে, এই বৃত্তটা লাগবে। এর পরবর্তীতে আমরা এই বরাবর একটা রেখা অঙ্কন করবো, শেষ। আর কিছু লাগবে না। তো আমরা যদি দেখি যে আচ্ছা, এটা চিত্রটা যদি অঙ্কন করতে যাই, এই যে দেখো চিত্রটা দেখতে এইরকম দেখাবে, ঠিক আছে? তো এখন আমরা যদি এখানে খেয়াল করি যে এটা আমরা প্রমাণ করব, সমস্যা নেই। এটা আমাদের উপপাদ্য 20-এর মতো, 20ই আর কি, যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখানে বলা আছে সি কেন্দ্র বিশিষ্ট পি আর কিউএস বৃত্তে আর কিউএস উপচাপে। দেখো এই বৃত্তটা হচ্ছে সি কেন্দ্র বিশিষ্ট, তাই না? এই যে দেখো কেন্দ্র, যদি তুমি একটু ভালো করে দেখো, কেন্দ্রটা আসলে কিন্তু সি। এই তোমাকে কেন্দ্রটা হচ্ছে একটু জুম করে দেখাই, তাহলে বুঝতে পারবো ভালো করে। এই যে দেখো, এখানে বলা হচ্ছে কেন্দ্র কি? কেন্দ্রটা হচ্ছে সি কেন্দ্র বিশিষ্ট। এই সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ আর এস একটা বৃত্ত আর কি, যে পি কিউ আর এস এটা একটা বৃত্ত, বৃত্তের নাম। এখন উপচাপটা মানে একটা চাপের উপর দণ্ডায়মান আছে, চাপটার নাম হচ্ছে আর কিউ এস। এই যে এই চাপটা, এই চাপটার কথা বলা হচ্ছে। এই চাপটার উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণটা হচ্ছে আরপিএস। দেখো আমরা জানি বৃত্তস্থ কোণ কি? কোনো একটা চাপের শুরু থেকে বৃত্তে যোগ হলে আর শেষ থেকে বৃত্তে যোগ হলে যে কোণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। আর কেন্দ্রস্থ কোণটা কি? এই যে চাপের শুরু থেকে কেন্দ্রে যোগ করলে শেষ থেকে চাপের শেষ থেকে কেন্দ্রে যোগ করলে যে কোণটা হয় সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ এখানে আমরা বুঝলাম। এখন আমরা জানি যে হচ্ছে বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের থেকে অর্ধেক হয়। অর্থাৎ এটার মান যদি হয় 100 ডিগ্রি এই কোণটার, তাহলে বৃত্তস্থ কোণটার মান হবে 50 ডিগ্রি। অর্থাৎ কেন্দ্রস্থ কোণটা 2 গুণ বড় হয় আর বৃত্তস্থ কোণটা ছোট হয়, অর্ধেক হয়। এখন এই দুইটা কোণকে যদি আমি সমান করতে চাই, কি করব? আমি এই 50-এর সাথে 2 গুণ করে দেব। যেহেতু এটা অর্ধেক, এটার সাথে 2 গুণ করলে এটা সমান হয়ে যাবে। তাহলে 50 দুগুণে 100 মিলে যাবে। তার মানে উপরের কোণটা, যে কোণটা ছোট, বৃত্তস্থ কোণটা যেহেতু ছোট হয়, বৃত্তস্থ কোণের সাথে 2 গুণ করলে সেটাই কেন্দ্রস্থের সমান হয়। অর্থাৎ আরসিএস সমান 2 ইন্টু আরপিএস। আরসিএস সমান 2 ইন্টু আরপিএস। তো এখানে আমরা এটা লিখবে যে দেখো আরসিএস সমান 2 ইন্টু আরপিএস। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো যে আমাদের এটা প্রমাণ করা লাগবে। এখন অঙ্কনের ক্ষেত্রে আমাদের জাস্ট কি করতে হবে? এই পি টি রেখা অঙ্কন করতে হবে, যেটা কেন্দ্র দিয়ে যায়। ঠিক আছে? যে এটা হচ্ছে পিএস রেখাংশ, কেন্দ্রগামী নয়, সেই ক্ষেত্রে পি বিন্দু দিয়ে সি কেন্দ্রগামী পিটি রেখা আঁকে। বা তুমি ডাইরেক্ট বলে দিতে পারো সি কেন্দ্রগামী পিটি রেখাংশ আঁকে, এতটুকু বললেও হবে, সমস্যা নেই। তাহলে আমাদের চিত্রটা আশা করি আর বিশেষ নির্বাচন এগুলো আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা আমাদের মেইন কাজ যেটা প্রমাণে চলে যাব। সো প্রমাণে গেলে
প্রথমে আমাদের একটা জিনিস সম্পর্কে আগে জানতে হবে, সেটা হচ্ছে যে একটা ত্রিভুজের, মনে করো আমি যদি এখানে একটা ত্রিভুজ অঙ্কন করি, মনে করো এটা হচ্ছে একটা ত্রিভুজ। এই ত্রিভুজের একটা বাহুকে যদি আমি সামনের দিকে বাড়াই তাহলে এখানে বহিস্থ কোণ উৎপন্ন হয়। এই বহিস্থ কোণটা অন্তস্থ কয়টা কোণ থাকে বলো তো? একটা, দুইটা, তিনটা কোণ থাকে। এই তিনটা কোণের মধ্যে যে কোনো দুইটা কোণের যোগফলের সমান। এখন আবারও বলছি, কোনো ত্রিভুজের এক বাহুকে বাড়াইলে বাইরের দিকে যে কোণটা হয়, বহিস্থ কোণটা, এটা ত্রিভুজের ভিতরে যে তিনটা কোণ থাকে এই তিনটা কোণের যে দুইটা কোণের যোগফলের সমান। এখন কোন দুইটা কোণের যোগফলের সমান? এর ভিতরে মানে এই বহিস্থ কোণটার সাথে যে কোণ আছে ওই কোণ বাদে বাকি যে বিপরীত দিকে দুইটা কোণ থাকে সেই দুইটা কোণকে যদি আমি যোগ করি, যোগ করলে যে মান হবে সেটাই এই বহিস্থ কোণের সমান। তার মানে কোন ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দুইটির সমষ্টির সমান হয়। তাহলে এখন এখানে যদি পিআরসি যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটার দিকে যদি একটু খেয়াল করো, এই যে পিআরসি, এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটার বহিস্থ কোণ কোনটা? এই যে টি বিন্দু পর্যন্ত যাওয়ার কারণে এখানে বহিস্থ কোণ এটা উৎপন্ন হয়েছে। বহিস্থ কোণের নাম হচ্ছে আরসিটি বা হচ্ছে টিসিআর, যাই বলো না কেন। তো এখানে আরসিটি বলা হচ্ছে, এই যে বহিস্থ কোণ হচ্ছে আরসিটি। এই আরসিটি সমান কি হবে বলো তো? ভিতরের তিনটা কোণের মধ্যে দুইটা কোণের যোগফলের সমান হবে। কোন দুইটা কোণ? এই বহিস্থ কোণের সাথে যেই কোণ আছে সেই কোণটাকে সে নিবে না, বাকি যে দুইটা কোণ আছে সেই দুইটা কোণকে যোগ করলে যত হবে সেটাই হচ্ছে এই আরসিটি এর মান। তার মানে বহিস্থ কোণ আরসিটি সমান আরপিটি। আর এই যে মানে হচ্ছে আরপিসি, মানে এই কোণটার নাম কি? আরপিসি। এই যে দেখো আরপিসি, এই যে এটাই আরপিসি, মানে আরপিসি যে কথা, সিপিআরও কিন্তু একই কথা। তো সিপিআর আর আরেকটা কোণ হচ্ছে সিআরপি, এই যে এই কোণটা, এই যে সিআরপি। ভালো করে খেয়াল করো, এই যে বহিস্থ কোণ আরসিটি সমান, এই যে আরসিটি সমান কি হবে? সিপিআর মানে এই কোণ, আর সিআরপি মানে এই কোণ, এই যে সিপিআর আর সিআরপি সমান। তো আশা করি এটা বুঝতে পেরেছো, কোন ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। ওকে, ভালো কথা, এটা আমরা বুঝলাম। এখন আরেকটা জিনিস যদি খেয়াল করো, এই যে ত্রিভুজটা, এই যে ত্রিভুজটার কথা তখন বলতেছিলাম যে হচ্ছে আরসিপি যে ত্রিভুজটা আছে বা পিআরসি যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের একটা বৈশিষ্ট্য আছে, এই ত্রিভুজটার দুইটা বাহু সমান, এটা সমদ্বিবাহু ত্রিভুজ। কিভাবে ভাই? দেখো এই ত্রিভুজের এই যে আরসি বাহু, এটা কিন্তু এই বৃত্তের ব্যাসার্ধ। কেমনে? কারণ বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলা, তার মানে আরসি বাহুটা বৃত্তের ব্যাসার্ধ। আবার এই যে সিপি বাহু, এটাও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। কেন বৃত্তের ব্যাসার্ধ? কারণ এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত। তো একটা বৃত্তের মধ্যে তুমি যতগুলো ব্যাসার্ধই অঙ্কন করো না কেন সেগুলো সমান হয়। আর ব্যাসার্ধ কি? কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত একটা দাগ দিলে সেটাই ব্যাসার্ধ। তাহলে এই দুইটাই হচ্ছে ব্যাসার্ধ, তার মানে দুইটা বাহুই সমান, দুইটাই একই বৃত্তের ব্যাসার্ধ। তার মানে এই ত্রিভুজটার দুইটা বাহু সমান, তাহলে এটাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজে বলতে পারি। তবে সমদ্বিবাহু ত্রিভুজ বা যে ত্রিভুজের দুই বাহু সমান সেই ত্রিভুজের একটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা কি? কোন ত্রিভুজের যদি দুই বাহু সমান হয়, যেমন এই বাহু আর এই বাহু সমান, সেক্ষেত্রে ওই যে দুইটা বাহু সমান তাদের বিপরীত দিকে যে দুইটা কোণ থাকবে, যেমন এই বাহুটার বিপরীতে এই কোণ আছে, এই যে এই কোণটা আছে, আর এই বাহুটার বিপরীত দিকে এই কোণটা আছে, এই দুইটা কোণও সমান হবে। যে দুইটা বাহু সমান তাদের বিপরীত দিকে যে দুইটা কোণ থাকে সেই দুইটা কোণও কি হয়? সমান হয়। তো সেই ক্ষেত্রে এখন আমাদের এই ত্রিভুজের মধ্যে, এই আরপিসি ত্রিভুজের মধ্যে এই যে দুইটা বাহু কিন্তু সমান। এখানে এই যে আমরা বলতেছি যে সিপি বাহু আর সি এর বাহু কিন্তু সমান, এই সিপি বাহু আর সি এর বাহু সমান, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। সমান হওয়ার কারণে এই যে এই বাহুটার, এই সি এর বাহুর বিপরীতে কোণ হচ্ছে এইটা, আর এই বাহুটা সিটি বাহুর বিপরীতে কোণ হচ্ছে এইটা, এই দুইটা কোণও সমান হবে। যেহেতু দুই বাহু সমান, কোণ দুইটা সমান হবে। তার মানে এখন আমরা বলতে পারি সিপি আর বাহু আর পি আর সি বাহু, এই দুইটা বাহু সমান। এই যে সিপি আর বাহু আর সি আর পি বাহু, কোণ দুইটা হচ্ছে সমান হবে। ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ দুইটা পরস্পর সমান হয়। এটা ধাপ 2 চলে গেল। এবার আসো আমরা ধাপ 3 নিয়ে আলোচনা করব। তো ধাপ 3 নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন দেখব ধাপ 1 আর 2 এর মধ্যে আমরা যেগুলো পাইছি সেগুলো নিয়ে একটু হিসাব নিকাশ করব। কি পাইছি ধাপ 1 আর 2 এর মধ্যে? একটু ভালো করে খেয়াল করো। ধাপ 1 এর মধ্যে আমরা পাইছি আরসিটি, এই যে দেখো এটা আমি লিখতেছি, আরসিটি সমান হচ্ছে সিপিআর প্লাস সিআরপি। ওকে, এখন পরবর্তী লাইনে আমি যদি এক কাজ করি, এই আরসিটির জায়গায় আরসিটি রাখলাম, কোনো সমস্যা নাই। এখানে এই সিপিআর, এই সিপিআর কেও আমি সিপিআর রাখলাম, কোনো সমস্যা নাই।
কিন্তু আমি যদি সিআরপি কে একটু চেঞ্জ করি বলতে কি চেঞ্জ করব, এই যে দেখো ধাপ 2 এ পাইছি সিপিআর এর মান কি সিআরপি, তো আমি সিপিআর এর মান বসাই দিব সিআরপি, তো বা সিআরপির মান বসাই দিব সিপিআর। এই যে দেখো এখানে সিআরপি আছে, আমি সিআরপি না দিয়ে সিপিআর দিয়ে দিব সিপিআর। এখন কথা হচ্ছে সিপিআর দাওয়াতে কি লাভ হয়েছে, সিপিআর দাওয়াতে এই যে আমাদের এখানে দুইটাই সেম হয়ে গেছে। আরেকটা কথা আবার এটা রিপিট করছি যে এইখানে আমরা সিআরপির জায়গায় সিপিআর লিখছি, কি লিখতেছি সিআরপির জায়গায় সিপিআর লিখতেছি। কেন লিখতেছি সেটা একটু পরে, বাট সিআরপি কে কি সিপিআর লেখা যায় কিনা সেটা দেখি। হ্যাঁ অবশ্যই লেখা যায়, যে সিআরপি কে সিপিআর লেখা যায়, তো এই জন্য এই সিআরপি কে সিপিআর লিখে দিলাম। তাহলে এখন দেখো আরসিটির জায়গায় আরসিটি থাকলো, এখন দুইটা সিপিআর যোগ করলে কি হবে 2 সিপিআর। তো এখানে এই কথাই বলা হয়েছে যে আরসিটি সমান 2 সিপিআর। এখন এটা কিভাবে আসলো সেটা আমি তোমাদের ব্যাখ্যা করে দেখাই দিলাম এই 3 লাইনের মাধ্যমে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখন ফাইনালি আমরা কি পাইলাম, আমরা পাইলাম আরসিটি সমান 2 সিপিআর, আরসিটি সমান 2 ইন্টু সিপিআর। তাহলে এখানে আমরা লিখবো আরসিটি সমান 2 ইন্টু সিপিআর। একটু দেখো আরসিটি মানে কোনটা, এই যে আরসিটি মানে এই কোনটা সমান হচ্ছে 2 ইন্টু সিপিআর, এই যে দেখো সিপিআর, এই যে এই কোনটা, অর্থাৎ এই বাম দিকের নিচের এই কোনটা সমান 2 ইন্টু এই উপরের দিকের এই কোনটা। এখন একইভাবে যদি তুমি ডান পাশের বৃত্তটা নিয়ে কাজ করো, এই যে দেখো একইভাবে যদি তুমি এখন এই যে এই পাশের বৃত্তটা নিয়ে কাজ করো, পিটিএস বা এসপিটি যেটাই বলো না কেন, এই ত্রিভুজটা নিয়ে কাজ করো, এখানেও তুমি কি পাবে, এই নিচের এই কোণটা সমান 2 ইন্টু এই উপরের কোণটাই পাবো। তার মানে এসসিটি সমান আমরা পাবো 2 ইন্টু এসপিসি। তো এখানে এটাই বলা হচ্ছে, দেখো একইভাবে আমরা ডান পাশের যে ত্রিভুজটা পিসিএস ত্রিভুজ, এই যে পিসিএস ত্রিভুজ, এই ত্রিভুজ থেকে আমরা কি পাবো, এই যে এসসিটি, এই যে নিচের কোণটা সমান 2 ইন্টু এই উপরের কোণটা এসপিটি, এই যে দেখো বা এসপিসি, এই যে এসপিসি, তো 2 ইন্টু এসপিসি পাবো। তো এটাই আর কি আমরা এখানে লিখলাম। তো আশা করি বুঝতে পেরেছো যে ধাপ 2টা কিভাবে আমরা, ধাপ 4 নাম্বারটা কিভাবে আমরা লিখলাম। এখন এই ধাপ 3-এ আমরা একটা সমীকরণ পাইছি, কি সমীকরণ পাইলাম, আরসিটি সমান 2 সিপিআর, আর ধাপ 4-এ আরেকটা সমীকরণ পাইলাম এসসিটি কোণ সমান হচ্ছে 2 ইন্টু এসপিসি কোণ। আচ্ছা ভালো কথা, পাইলাম তো বুঝলাম, এখন কি করব, এখন এই যে দুইটা সমীকরণ পাইলাম এই দুইটা সমীকরণকে আমরা যোগ করে দিব। চলো এই দুইটা সমীকরণকে আমরা যোগ করি এখন। তো এই দুইটা সমীকরণকে যদি আমরা যোগ করি, যোগ করার নিয়ম হচ্ছে বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ করতে হয়। কি যোগ করার নিয়ম হচ্ছে বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ করতে হয়। তাহলে এখন আমরা বাম পক্ষের সাথে বাম পক্ষটা যোগ করে দিব। এখানে 3 নংয়ে বাম পক্ষ হচ্ছে আরসিটি, এই যে 3 নংয়ের বাম পক্ষে হচ্ছে আরসিটি, তো 3 নংয়ের বাম পক্ষে আরসিটি হওয়ার কারণে আমরা এই যে দেখো এখানে আরসিটি যোগ করলাম, প্লাস এসসিটি, এসসিটি কোনটা, এসসিটি হচ্ছে আমাদের 4 নংয়ের ডান পক্ষ, এই যে দেখো এই 3 নংয়ের বাম পক্ষ হচ্ছে আরসিটি আর 4 নংয়ের বাম পক্ষ হচ্ছে এসসিটি, তাহলে আরসিটি আর এসসিটি যোগ হয়ে গেল। 3 নংয়ের ডান পক্ষ 2 সিপিআর আর 4 নংয়ের ডান পক্ষ 2 এসপিসি, তো 2 সিপিআর ইন্টু 2 এসপিসি আমরা এখানে যোগ করে দিলাম। এখন আরসিটি আর এসসিটি এই দুইটা যোগ করলে আরসিএস হয়, কিভাবে হয় একটু পরে দেখাচ্ছি। আর 2 সিপিআর আর 2 এসপিসি থেকে যদি আমি একটা 2 কমন নেই, তাহলে এখানে 2 সিপিআর হয়ে যাবে শুধু সিপিআর, 2 এসপিসি হয়ে যাবে শুধু এসপিসি। এখন আসো প্রথমে যে ভাই এই আরসিটি আর এসসিটি যোগ করলে কেমনে আরসিএস হয়, তো সেক্ষেত্রে আমাদের চিত্রের কাছে চলে আসতে হবে। দেখো চিত্রের মধ্যে যদি আসো, কি বলতেছে, কোন দুইটার নাম আরসিটি, আরসিটি কোন মানে হচ্ছে এই যে এই কোনটা, আর এসসিটি মানে কোন কোনটা, এই যে এসসিটি মানে এই পাশের কোনটা। এখন এই দুইটা কোণকে যোগ করলে কি পুরা কোণটা হয় না, এই পুরা কোণটার নাম কি আরসিএস, আরসিএস, এই জন্য এই পুরা কোণটাকে একসাথে আরসিএস বলতেছে। তো পরের লাইনেও আরসিএস লেখা আছে, এখানে 2 কমন নিল ভালো কথা। সিপিআর আর এসপিসি এই দুটো যোগ করলে কি হবে, দেখো সিপিআর মানে এই কোণটা আর এসপিসি মানে এই কোণটা, তো এই দুইটা কোণকে যদি যোগ করে তাহলে কি এই পুরা কোণটা হয়, এই পুরা কোণটার নাম কি আরপিএস, এই জন্য এই দুইটাকে যোগ করলে আরপিএস হয়, আরপিএস লিখলাম, আর আগের 2 আছে 2 কে এখানে লিখে দিলাম, শেষ। এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছিল, প্রমাণ হয়ে গেছে, প্রমাণিত। তো আমাদের খ নাম্বার প্রশ্নটা সমাধান হয়ে গেল। এখন আমরা গ নাম্বার প্রশ্নে যাব। গ নাম্বার প্রশ্নে কি বলা হচ্ছে, দেখো গ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে প্রমাণ করো যে ও কিউ লম্ব সি কিউ। ও কিউ কোনটা, এই যে এই বাহুটা, এটা বলতেছে সি কিউর উপর লম্ব, ঠিক আছে। তো এখন আমরা এটা একটু প্রমাণ করার চেষ্টা করি, দেখি আমরা
এটা প্রমাণ করতে পারে কিনা। তো ও কিউ লম্ব সি কিউ এটা হচ্ছে আমরা এখন প্রমাণ করব। তো এখানে যদি দেখো এটা খুব কঠিন কিছু না, সহজ জিনিস। এখানে একটু এটা হবে পি আর এই বরাবর একটা লেখা, এটা হবে ও। ওকে, এখন খেয়াল করো সবাই, দেওয়া আছে সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের উপরস্থ। ওইখানে আমরা যদি চিত্রটা দেখি, আমাদের মেইন চিত্র যেটা, এই যে এখানে হচ্ছে সি বিন্দু ছিল, এখানে আমাদের এই উপরে এগুলো কিছুর প্রয়োজন নাই। তো সি বিন্দু, কিউ বিন্দু, ও বিন্দু এগুলো হচ্ছে আমাদের লাগবে। আমরা যদি এখানে খেয়াল করি যে এটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু, এটা ও বিন্দু, আর এখানে একটা পি লাগবে, সিপি লাগবে, সেটা আমরা বলে দিব। তো দেখো সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কিউ বিন্দুতে ও কিউ একটি স্পর্শক। ভালো করে যদি খেয়াল করো, এই যে ও কিউটা এটা কিন্তু আসলেই একটা স্পর্শক, কারণ ও কিউটা বৃত্তকে স্পর্শ করছে, সো এটা একটা স্পর্শক। আর সি কিউ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। এই যে সি কিউটা এটা স্পর্শ, যে বিন্দুতে স্পর্শকটা স্পর্শ করছে সেই বরাবর এই ব্যাসার্ধটা হয়েছে, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। এই জন্য সি কিউকে বলা হচ্ছে ব্যাসার্ধ, তবে সেটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। এখন আমাদের প্রমাণ করতে হবে ও কিউটা লম্ব। এই যে ও কিউ এটা হচ্ছে লম্ব কার উপরে? সি কিউর উপরে। তো ও কিউটা হচ্ছে আসলে সি কিউর উপর লম্ব, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। এখন অঙ্কন, ও কিউ স্পর্শকের উপর যে কোনো একটি বিন্দু এম নেই। এই যে এই বিন্দুটা হচ্ছে এম, পি না, এই বিন্দুটা হবে এম। তো যে কোনো একটা বিন্দু আমি এম নিলাম, দরকার মুছে দিই। এই যে এই বিন্দুটা হচ্ছে এম। তো যে কিউ একটা বিন্দু আমি এম নিলাম, এম নেওয়ার পরে এখন সি আর এম যোগ করি, যে সি আর এম যোগ করা হলো, ভালো কথা। এখন প্রমাণে চলে আসি আমরা। প্রমাণে বলা হচ্ছে যেহেতু বৃত্তের কিউ বিন্দুতে ও কিউ একটি স্পর্শক, এই যে কিউ বিন্দুতে ও কিউটা হচ্ছে কি একটা স্পর্শক, এ বরাবর স্পর্শক হয়েছে, সুতরাং কিউ বিন্দু ব্যতীত ও কিউর উপর অন্য সকল বিন্দু বৃত্তের বাহিরে থাকবে। অর্থাৎ তুমি মনে করো এই যে একটা বৃত্তের এখানে কোনো একটা বিন্দুতে স্পর্শক অঙ্কন করছো, করার পরে এখন এই বরাবর শুধু একটা ব্যাসার্ধই এই কিউ বৃত্তের মধ্যে, মানে বৃত্তের লাল অংশের মধ্যে সে থাকবে। এরপরে তুমি যত রেখাই অঙ্কন করো না কেন তারা বৃত্তের বাহিরে থাকবে। সোজা কথা, তুমি যত রেখাই অঙ্কন করো না কেন ওইগুলা যেই বিন্দুতে স্পর্শ করবে তারা বৃত্তের বাইরে থাকবে। বৃত্তের বাইরে যদি কোন, আবারও বলছি, যদি কোনো বৃত্তের স্পর্শকের উপর কেন্দ্র থেকে যতগুলো রেখাই টানো না কেন শুধুমাত্র একটা রেখা তোমার বৃত্তের মধ্যে থাকবে, সেটা কি ওই যে বিন্দুতে স্পর্শকটা স্পর্শ করছে সেই বরাবর ব্যাসার্ধটাই শুধুমাত্র বৃত্তের মধ্যে থাকবে, কারণ ওটা বৃত্তকে স্পর্শ করছে, আর বাকি সবগুলা বৃত্তের বাইরে। তো বাকি সকল রেখা বৃত্তের বাইরে যাবে। ওইটাই বলা হচ্ছে কিউ বিন্দুতে ও কিউ যেহেতু স্পর্শক, সুতরাং কিউ বিন্দু ব্যতীত, এই যে কিউ বিন্দু ব্যতীত আমরা ও কিউর উপর যতগুলা বিন্দু আছে, যতগুলা বিন্দুই নাও না কেন সবগুলা বৃত্তের বাহিরে থাকবে। সুতরাং এম বিন্দুটি বৃত্তের বাহিরে অবস্থিত। সো তুমি এম বিন্দু যেহেতু নিয়েছো ও কিউর উপরে, তার মানে এম বিন্দুটা অবশ্যই বৃত্তের বাইরে, কারণ বৃত্তের মধ্যে শুধু একটাই বিন্দু থাকবে, সেটা হচ্ছে কিউ বিন্দু। এটা হচ্ছে ধাপ 1। এবার ধাপ 2 এ যদি যাই, এখানে বলা হচ্ছে সিএম বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, সিএমটা হচ্ছে এই যে সি, আচ্ছা সিএম বৃত্তের ব্যাসার্ধ সি কিউ এর চেয়ে বড়। অবশ্যই দেখো একটা জিনিস খেয়াল করো, আমি যদি একটা বৃত্ত অঙ্কন করি আর এখানে একটা স্পর্শক অঙ্কন করি, তাহলে এই বিন্দুটা বৃত্তের মধ্যে আছে, এটা কেন্দ্র, তাহলে এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এখন আমি অন্য একটা রেখা অঙ্কন করলাম সি এম, আর এটা হচ্ছে আমাদের সি কিউ। এখন বলো তো সি কিউ বড় হবে না সি এম বড় হবে? অবশ্যই সি এম বড়, কারণ এই বাকি যেখানে মনে করো এই রেখাটাও সি কিউ থেকে বড় হবে। কেন? কারণ এরা বৃত্তের বাহিরে অবস্থিত, তার মানে এদের দূরত্ব তো বেশি হবে, তার মানে সি কিউ থেকে সি এম বড়। এখানে এটাই বলা হচ্ছে যে সি এম বৃত্তের ব্যাসার্ধ সি কিউ থেকে বড়, তার মানে সি এমটা বড় কার থেকে? সি কিউ থেকে বড়। এই যে বলা হচ্ছে সি এমটা সি কিউ থেকে বড়। আচ্ছা, এখন শুধু তাই না, সিএম বাদেও তুমি এখানে যে কোনো বিন্দু নাও, এই কিউ ব্যতীত যে কোনো বিন্দু নাও, মনে করো এই যে একদম এইখানে একটা বিন্দু নিলা, এটা নাম দিলে মনে করো পি, সিপি, সেটাও অবশ্যই সি কিউ থেকে বড় হবে, কারণ সেটাও বৃত্তের বাইরে থাকবে। তো এখানে এটাই বলা হচ্ছে আমাদের হচ্ছে এই ও কিউর উপর এম বিন্দুর সকল অবস্থানের জন্য, অর্থাৎ এই এম বিন্দু এখানেই হোক, এখানেই হোক, এখানেই হোক, এই যে পি এর জায়গায় যেখানেই হোক না কেন, সি কিউ থেকে সে সবসময় বড় থাকবে। সি কিউ সমান হতে পারবে না, ছোট হতে পারবে না। তো বলতেছে এম বিন্দু যেখানেই থাকুক না কেন সেখানের জন্যই কিন্তু এই সি কিউ সবসময় ছোট থাকবে আর এই সি এমটা সবসময় বড় থাকবে। আচ্ছা, তো এখন যদি বৃত্তের একটা রেখার বহিস্থ কোনো বিন্দু থেকে ওই রেখার উপর যতগুলো রেখা টানা হবে
তার মধ্যে সবচেয়ে ছোট রেখা যেটা হবে, সবচেয়ে ছোট রেখা যেটা হবে সেই রেখাটাই আসলে ওই রেখার উপর লম্ব হয়, সেই রেখাটাই আসলে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর সেই রেখাটাকেই তখন লম্ব বলা হয়। আবারও বলছি, বাইরের কোনো বিন্দু থেকে একটা রেখার মধ্যে যতগুলা আমরা রেখা অঙ্কন করি না কেন তার উপরে সবচেয়ে ছোট রেখা যেটা সেটাই হচ্ছে তার লম্ব। তা আমরা যদি এখানে খেয়াল করি, এখানে সবচেয়ে ছোট রেখা হচ্ছে সিকিউ, আমরা বারবার বলতেছি সিকিউ সবচেয়ে ছোট রেখা, আর বাকি সব রেখা সবচেয়ে বড়। তো যেহেতু সিকিউ সবচেয়ে ছোট রেখা, তার মানে সিকিউটা হচ্ছে আসলে লম্ব। এখানে বলতেছে দেখো, কেন্দ্র সি থেকে ও কিউ স্পর্শকের উপর সিকিউ হলো ক্ষুদ্রতম দূরত্ব, অতএব এই সিকিউর উপরে লম্বকে ও কিউ, এই যে ও কিউটা আসলে তাহলে আমরা কার উপর লম্ব বলতে পারি? সিকিউ। এখানে সিকিউর উপরে ও কিউ লম্ব বলতে পারো, আবার ও কিউর উপর সিকিউ লম্ব বলতে পারো, বাট আমাদের প্রশ্নে বলছে ও কিউর উপর সিকিউ লম্ব, তাহলে আমরা লিখবো যে হ্যাঁ ও কিউ সিকিউর উপর লম্ব প্রমাণিত। অর্থাৎ এখানে 90 ডিগ্রি কোণ হলে মনে করো এটা হচ্ছে এ বি সি। এখন তুমি বলতে পারো বিসি বাহুটা এ বির উপর লম্ব, আবার তুমি এটাও বলতে পারো বিসি এ বি বাহুটা বিসির উপর লম্ব, কারণ এখানে 90 ডিগ্রি আছে, যে দুইটার উপর লম্ব। তো এখন আমাদের প্রমাণ করতে